ফিলিস্তিনের চলমান হামলার প্রতিশোধে ইসরায়েলের দুই গুরুত্বপূর্ণ এলাকায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। হামলার পরপরই সাইরেন বেজে উঠলে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছিলেন স্থানীয় বাসিন্দারা। এই হামলা হুথি বিদ্রোহীদের দ্বারা ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো সরাসরি হামলার ঘটনা, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। ফিলিস্তিনের জন্য বিশ্ববাসীর কান্নাকে উপেক্ষা করেই গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজাবাসীর বেঁচে থাকার আর্তনাদে প্রকম্পিত হচ্ছে গোটা বিশ্ব। ইসরায়েলের বিমান হামলায় গাজার মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েলের চলমান অভিযান ও গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইসরায়েলের অবরোধের সমালোচনা করে একে অসহনীয় বলে অভিহিত করেছে। তারা ইসরায়েলকে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসরায়েলের অধিকাংশ নাগরিকই এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেই দেখা দিয়েছে মনস্তাত্ত্বিক চাপ এবং দ্বিধা। দীর্ঘ সময় ধরে সংঘাতে যুক্ত থাকার ফলে একাধিক সেনা সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ কেউ মনে করছেন এ লড়াই শুধু প্রতিশোধের, কোনো ভবিষ্যৎ শান্তির দিকে এগোয় না। বিশেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত সেনাকর্মীরা অভিযোগ করছেন, হাসপাতাল না থাকা মানুষদের সাহায্য করতে পারছেন না তারা, অথচ প্রতিদিন মানুষ মরছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা হারেস পত্রিকাকে বলেন, গাজায় যা করছি তা আমাদের বিবেককেও আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলের নাগরিক সমাজেও বিরোধিতার সুর ক্রমশ জোরালো হচ্ছে। তেল আবিব ও হাইফায় অনেক সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। তারা বলছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা জরুরি হলেও একটি গোটা জাতিকে ধ্বংস করে তা সম্ভব নয়। হাইফার এক অধ্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাজার শিশুর কান্না শুনেও যদি আমরা নির্বিকার থাকি তবে আমাদের অস্তিত্ব রক্ষা করেও লাভ কি? এই প্রশ্ন কেবল ইসরায়েলের নয়, পুরো বিশ্বেরও। কারণ গাজা আর কেবল একটি যুদ্ধের নাম নয়, এটা হয়ে উঠেছে বিবেকের যুদ্ধ। এই লড়াই এখন আর অস্ত্রের নয়, মনুষ্যত্বেরও শেষ পরীক্ষা বলে মনে করছেন অনেকেই। এবার হুতিদের ভয়ঙ্কর সব আক্রমণের শিকার হল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ড্রোন MQ-9 রিপার। হুতিদের হামলায় ভূপাতিত হয়েছে $30 মিলিয়ন মূল্যের শক্তিশালী এই ড্রোন। লড়াকু হুতি বাহিনীর কাছে এবার যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনের উপর আক্রমণের ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন সামরিক বাহিনী। ইয়েমেনের এই প্রতিরোধ গোষ্ঠী এবার যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ড্রোন ভূপাতিত করে তাদের সক্ষমতার জানান দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের আকাশ বিমান প্রতিরক্ষা বাহিনী হাজ্জা প্রদেশের আকাশ সীমায় সামরিক অভিযান চালানোর সময় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করে। এই ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন। এটি 40,000 ফুটের বেশি উচ্চতায় 30 ঘন্টার বেশি সময় ধরে উঠতে পারে। হুতির দাবি অনুযায়ী গত এক দশকে তারা 26টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আর এপ্রিল মাসে এই নিয়ে 7টি মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতি গোষ্ঠী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। এটি এই মাসে ধ্বংস করা 7ম MQ-9 রিপার ড্রোন। মঙ্গলবার রাতে লোহিত সাগরের কামারান দ্বীপ লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়। পশ্চিম ইয়েমেনের আল সালিব জেলায় 2টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির উত্তরে সাদাব প্রদেশের আল সালিব জেলাতেও 4টি বিমান হামলা হয়। হুতি বাহিনীর কথা হলো, ইসরায়েল যখন গাজায় যুদ্ধ শেষ করবে তখনই তারা ক্ষান্ত হবে, না হয় তাদের পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। এই বছরের শুরুতে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় হুতি গোষ্ঠী জাহাজে আক্রমণ বন্ধ করে দেয়। কিন্তু গত মাসে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলটিতে আবারও হামলা শুরু করার পর ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীকে লোহিত সাগর অবরোধ করার অঙ্গীকার করে। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। স্থানীয় সময় বুধবার ভোর 4টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা, ক্লাউব ও গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। আত্মরক্ষার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনাকারীরা বৃষ্টির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয় ক্ষেপণাস্ত্রটি রামার দেবী বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়, যদিও ইসরায়েল দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে। 2023 সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে হুতিরা ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। গেল জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর জাহাজে হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছিল হুতিরা, যদিও পুনরায় হামলা চালিয়ে একতরফাভাবে সেই চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহু বাহিনী। কাশ্মীর ইস্যুতে আবারও ভারত পাকিস্তান যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর এই দেশ দুটির পারস্পরিক ঘৃণা বিদ্বেষে কোনো লুকোচুরি নেই। 1947 সালের অগাস্টে ব্রিটিশ রাজত্বের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম। এই বিভাজনের সময়ে র্যাডক্লিফ লাইন দিয়ে ব্রিটিশরা ভূখণ্ড ভাগাভাগি করলেও জম্মু ও কাশ্মীর রাজ্যের ভাগ্য ঝুলে থাকে ভারত পাকিস্তানের বন্দুকের নলে। তখন হিন্দু ধর্মাবলম্বী মহারাজ হরি সিং এর শাসিত অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা চেয়েছিল স্বাধীন থাকতে। কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী যখন কাশ্মীর অধিগ্রহণের দাবিতে এগিয়ে আসে, তখন হরি সিং ভারতের সাহায্য চান এবং আনুষ্ঠানিকভাবে যুক্তও হন। এই এক চুক্তির জেরেই শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ, যা 1949 সালে জাতিসংঘের হস্তক্ষেপে থামে। কিন্তু তখন থেকেই কাশ্মীর হয়ে ওঠে দুই দেশের অসমাপ্ত যুদ্ধের মঞ্চ। বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু কাশ্মীর শান্ত হয়নি। ভারতের নিয়ন্ত্রণে রয়েছে জম্মু, কাশ্মীর এবং লাদাখ। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রণ করছে আজাদ কাশ্মীর, গিলগিট ও বালতিস্তান। 2019 সালে ভারত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। পাকিস্তান এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এরপর থেকেই নিরাপত্তা বাহিনী, বিচ্ছিন্নতাবাদী এবং সীমান্ত পারের জঙ্গি সংগঠনগুলোর সংঘর্ষে স্থায়ী রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মীর। কাশ্মীরের ভূ রাজনীতির জটিলতার সুযোগে সক্রিয় রয়েছে বেশ কিছু জঙ্গি সংগঠন। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলো লস্কর-ই-তৈয়বা। পাকিস্তান ভিত্তিক এই সংগঠন 2008 সালের মুম্বাই হামলা থেকে শুরু করে কাশ্মীর উপত্যকায় অসংখ্য হামলার সঙ্গে জড়িত। এদের মূল লক্ষ্য কাশ্মীরকে ভারত থেকে ছিন্ন করে পাকিস্তানে যুক্ত করা। সংগঠনটি আইএসআই এর পরোক্ষ মদতপুষ্ট এবং ভারতের মতে এটি একটি স্টেট স্পন্সর্ড টেরোরিস্ট গোষ্ঠী। জইশ-ই-মুহাম্মদ আরেকটি কুখ্যাত পাকিস্তান ভিত্তিক সংগঠন, যার প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার। দলটি 2016-তে উরির সেনাঘাঁটিতে ও 2019-এ পুলওয়ামা হামলায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। সংগঠনটি ধর্মীয় উগ্রবাদকে ব্যবহার করে জিহাদের নামে ভারতে একের পর এক আত্মঘাতী ও গেরিলা হামলা চালিয়েছে। কাশ্মীরের নিজস্ব ভূমিতে গড়ে ওঠা একটি পুরনো সংগঠন হলো হিজবুল মুজাহিদিন। এটি মূলত কাশ্মীরি মুসলিমদের নেতৃত্বাধীন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা 1990 দশকে শক্তিশালী ছিল। যদিও বর্তমানে এদের শক্তি কমেছে, তবু স্থানীয়দের মধ্যে প্রভাব বজায় রয়েছে। পাকিস্তানের মদদে এটি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছে। সম্প্রতি আলোচনায় আসা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটি অপেক্ষাকৃত নতুন গোষ্ঠী, যেটি লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত। আধুনিক কৌশল ও গোপন অস্ত্র চালনার মাধ্যমে পাহালগাম পর্যটক হত্যার মতো হামলার দায় স্বীকার করেছে তারা। যদিও নামটি নতুন, মূল সংগঠনটি পুরনো এবং পর্দার আড়ালে থেকেই লস্কর-ই-তৈয়বা সম্পূর্ণ কার্যক্রম চালায়। এছাড়া রয়েছে পিপলস এন্টি ফ্যাসিস্ট ফ্রন্ট, যা জইশ-ই-মুহাম্মদের শাখা বলে সন্দেহ করা হয়। এরা নিজেদের ফ্যাসিবাদ বিরোধী মুক্তিযোদ্ধা বলে প্রচার করলেও কার্যত ভারতীয় বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে থাকে। তাদের অস্ত্র ও প্রশিক্ষণ উৎস সীমান্তের ওপারে বলেই জানা যায়। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পাহালগামে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, তা ভারতীয় তথা বিশ্ববাসীর হৃদয়কে নাড়িয়ে দেয়। ধর্মীয় পরিচয় শনাক্তের পর হত্যা করার মতো ন্যাক্কারজনক এই ঘটনায় নিন্দার ঝড় বইছে বাংলাদেশেও। বাইশারান উপত্যকায় হামলাকারীরা নির্বিচারে গুলি চালায় পর্যটকদের উপর। নিহত হয় 26 জন, যাদের মধ্যে একজন নেপালি ও বাকিরা ভারতীয়। কাশ্মীর রেজিস্ট্যান্স নামধারী গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট করে জানায় তাদের মাধ্যমে লস্কর-ই-তৈয়বাই এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে।
ঘটনার পর ভারত সরকারের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও তীব্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এটা শুধু হামলা নয়, আমাদের সহনশীলতার পরীক্ষা এবং জবাব শিগগিরই আসবে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করেছে। সীমান্ত বরাবর ড্রোন নজরদারি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিশোধ নেয়ার জন্য ভারত কতদূর আগাবে তা এই মুহূর্তেই বলা সম্ভব নয়। কিন্তু দীর্ঘ বছরের লড়াই আবার অস্ত্রের যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যে কাশ্মীর ভূস্বর্গ বলে বিবেচিত ছিল, আজ তা পরিণত হয়েছে ভূ রাজনীতির আগুনে পোড়া মানবহীন উপত্যকায়। এখন সেখানে ফোটা ফুলগুলোতেও হয়তো লেগে আছে মানুষের রক্তের দাগ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া 5টি পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে দিল্লি। তারা পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে। তাদের 72 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়াও পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের অতি দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। এদিকে ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণা সহ বেশ কিছু পদক্ষেপও নিয়েছে পাকিস্তান। আর দুই দেশের এমন পদক্ষেপের কারণে তবে কি যুদ্ধ আসন্ন, এমন প্রশ্ন সামনে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক বোদ্ধাদের। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর গতকাল এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেয় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেহেলগামে হামলার প্রেক্ষাপটে নিরাপদ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভারত সরকার পাকিস্তানের নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাৎক্ষণিক কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের নাগরিকদের কাছে থাকা সব ভারতীয় ভিসা আগামী 27 এপ্রিল বাতিল হয়ে যাবে। পাকিস্তানি নাগরিকদের মেডিকেল ভিসার মেয়াদ থাকবে 29 এপ্রিল পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অবশ্যই ভারত ছাড়তে হবে। এছাড়া ভারতের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের যেসব নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন, তাদের অতি দ্রুত ভারতে প্রত্যাবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান কঠোরভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করেছে। সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেয়ার যে কোনো চেষ্টা এবং ভাটি অঞ্চলের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। এছাড়াও ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। সেই সাথে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।